নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পরিবর্তন দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামী নামের দলটি এখন তাদের পুরনো পথ মানে রাজপথের আন্দোলন ছেড়ে একেবারে নতুন একটা দিকে মনোযোগ দিচ্ছে, যেটাকে তারা বলছে স্মার্ট পলিটিক্স। চলুন এই কৌশলের গভীরে গিয়ে দেখি এর আসল মানেটা কি এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, এই নতুন কৌশলের মূল আইডিয়াটাই হল রাজপথের সংঘাতের রাজনীতি থেকে সরে আসা। মানে আগে যে লড়াইটা হতো রাস্তায়, এখন সেই লড়াইটা হবে ডকুমেন্ট, আইনি চ্যালেঞ্জ আর ডেটা অ্যানালিসিস দিয়ে। এক কথায় ফিজিক্যাল কনফ্রন্টেশন থেকে সরে এসে এখন লড়াইটা হবে বুদ্ধির, তথ্যের। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব তাদের এই নতুন রাজনৈতিক খেলার ধরনটা, তারপর জানব ছায়া সরকার কনসেপ্টটা আসলে কি, এরপর তাদের ৩ দফা পরিকল্পনা, চাপ তৈরির কৌশল এবং সবশেষে আদালতের লড়াই নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে, তাদের এই নতুন রাজনৈতিক খেলা। এখানে কিন্তু মূল ফোকাসটা রাজপথের শক্তি দেখানো নয়, বরং এর মূল লক্ষ্য হল সরকারকে একটা পরিকল্পিত আর কৌশলগত চাপের মধ্যে সারাক্ষণ রাখা। এই যে নতুন কৌশল, এর আসলে দুটো মূল স্তম্ভ আছে। একদিকে যেমন প্রশাসনকে নজরে রাখতে তারা তৈরি করছে একটা ছায়া সরকার, ঠিক তেমনি অন্যদিকে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানাতে তারা লড়ছে আইনি লড়াই। অর্থাৎ লড়াইটা এখন আর রাজপথে নয়, লড়াইটা হচ্ছে অফিস আর আদালতে। তো এই যে ছায়া সরকারের কথা বলা হচ্ছে, এই জিনিসটা আসলে কি? একে ঢাকায় লন্ডন মডেলের সাথেও তুলনা করা হচ্ছে, কিন্তু এর আসল মানেটা কি? দেখুন, শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা, এই কনসেপ্টটা মূলত এসছে ব্রিটিশ রাজনীতি থেকে। এখানে যেটা হয়, বিরোধী দলের সিনিয়র নেতারা সরকারি মন্ত্রীদের সমান্তরালে একটা টিম তৈরি করেন। তাদের মূল কাজ হল সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা, সেটার গঠনমূলক সমালোচনা করা এবং তার বিপরীতে একটা ভালো বিকল্প পলিসি জনগণের সামনে তুলে ধরা। ব্যাপারটা একদম সহজ। সরকারের প্রত্যেকটা মন্ত্রীর কাজের ওপর নজর রাখার জন্য বিরোধী দল থেকেও একজন করে ছায়ামন্ত্রী থাকবেন। যেমন ধরুন, স্বাস্থ্যমন্ত্রীর কাজের দিকে নজর রাখবেন একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী, আবার অর্থমন্ত্রীর জন্য থাকবেন একজন ছায়া অর্থমন্ত্রী। আর তারা যে এই কাজটা কতটা সিরিয়াসলি নিচ্ছে, সেটা এই কথাটা শুনলেই বোঝা যায়। তাদের লক্ষ্য নাকি সরকারি মন্ত্রীদেরকে যমদূতের মতো অনুসরণ করা। মানে এটা কোনো সাধারণ পর্যবেক্ষণ নয়, বরং এটা একটা সার্বক্ষণিক এবং অনিবার্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে নজরদারি, এটা তারা করবে কিভাবে? এর তো একটা মেকানিজম থাকতে হবে, তাই না? এখানেই আসছে তাদের 3 পয়েন্ট প্ল্যান বা 3 মাত্রিক কর্মপরিকল্পনা। তাদের পুরো সিস্টেমটা আসলে 3টা ধাপে সাজানো। প্রথমত, কড়া নজরদারি, মানে সরকারের প্রতিটি কাজ খুঁটিয়ে দেখা। দ্বিতীয়ত, সরকারের নীতির বিপরীতে একটা বিকল্প আরও ভালো পলিসি তৈরি করে দেখানো। আর তৃতীয়ত, এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, যা একরকম অন দ্য জব ট্রেনিংয়ের মতো। আর এই ছায়ামন্ত্রী কিন্তু যে কেউ হতে পারবেন না। এর জন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতাও ঠিক করা হয়েছে। শুধু রাজনৈতিক নেতা হলেই হবে না, যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন সেই বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হবে, ফাইল আর ডকুমেন্ট গভীরভাবে বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। মূল লক্ষ্যটা হলো এমন একটা টিম তৈরি করা যারা সরকার গঠনের সুযোগ পেলে রেডিমেড মন্ত্রী হিসেবে সঙ্গে সঙ্গেই দায়িত্ব নিতে পারবে। আচ্ছা, এই যে এত বড় একটা আয়োজন, এত পরিকল্পনা, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এখানেই আমরা তাদের স্ট্র্যাটেজিটা বুঝতে পারব। একদিকে চাপ তৈরি করা, আরেকদিকে নিজেদের প্রস্তুত করা। তাদের কাজের ধরন বোঝানোর জন্য আরও একটা বেশ ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, ছায়ামন্ত্রীরা সরকারের প্রত্যেকটা কাজের উপর শকুনের মতো নজর রাখবে। এর মানে হল তারা সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবে এবং কোনো দুর্নীতি বা দুর্বলতা দেখা মাত্রই তথ্য প্রমাণসহ সেটা সামনে নিয়ে আসবে। তো এই কৌশলের মূল লক্ষ্যগুলো যদি আমরা দেখি, প্রথমত, যে কোনো দুর্নীতি বা অদক্ষতার তথ্যসহ সামনে নিয়ে আসা। দ্বিতীয়ত, মন্ত্রীদের ওপর একটা লাগাতার মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। তৃতীয়ত, নিজেদেরকে একটা যোগ্য ও বিকল্প সরকার হিসাবে জনগণের সামনে উপস্থাপন করা। আর এর মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা তো আছেই। এর মূল উদ্দেশ্য কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেলা। পরিকল্পনাটা এমনভাবে করা হয়েছে যাতে কোনো ফাইলে সই করার সময় মন্ত্রীদের হাত কাঁপবে, কারণ তারা সবসময় জানবে যে কোনো ভুল বা সন্দেহজনক সিদ্ধান্ত নিলেই সেটা সাথে সাথে ফাঁস হয়ে যেতে পারে। এই চাপের অনুভূতিটা বোঝানোর জন্য আরও বলা হচ্ছে, এর এফেক্টটা হবে এমন যেন কেউ সারাক্ষণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। উদ্দেশ্য একটাই, জবাবদিহিতার এমন একটা পরিবেশ তৈরি করা যেখান থেকে পালানোর কোনো উপায় থাকবে না। তবে
এই ছায়া সরকার কিন্তু তাদের কৌশলের একটা দিক মাত্র। এর পাশাপাশি তারা আরেকটা বড় ফন্টে লড়াই করছে, আর সেটা হলো আদালত। তাদের পুরো আইনি লড়াইটা কিন্তু একটা সংখ্যাকে ঘিরে আবর্তিত হচ্ছে ৩০। হ্যাঁ, তারা মোট ৩০টা সংসদীয় আসনের ফলাফল নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর তারা বলছে এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু কথার কথা না, তাদের অভিযোগ হলো নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের, এবং এর সপক্ষে তাদের হাতে প্রতিটি ভোটকেন্দ্র থেকে জোগাড় করা ফলাফলের শীটসহ দালিলিক প্রমাণ আছে। তাদের উদাহরণেই লক্ষ্য হল এই ৩০ জন এমপির গ্যাজেট স্থগিত করানো। আসলে এই আইনি লড়াইয়ের উদ্দেশ্যটা শুধু কয়েকটা আসন জেতা নয়, এর পেছনের আসল কৌশলগত লক্ষ্য হল নতুন সরকারের লেজিটিমেসি বা বৈধতাকে একেবারে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ করা এবং এটিকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, জামায়াত ইসলামীর এই নতুন কৌশল, এটা কি বাংলাদেশের বিরোধী রাজনীতির জন্য একটা নতুন মডেল, তথ্য প্রমাণভিত্তিক একটা নতুন ধারার শুরু, নাকি এটা শুধু বর্তমান পরিস্থিতির চাপে পড়ে নেয়া একটা সাময়িক কৌশল? এর উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে দেশের আগামী দিনের রাজনীতির গতিপথ।